এই কাজগুলো মেবি আমরা করেছিলাম গত ক্লাসে। তো এখান থেকে আমাদের সবগুলো দরকার নেই, যেগুলো দরকার না ওগুলো আমরা কমেন্ট আউট করে রাখতে পারি বা কেটেই দিই। কারণ একটা ওয়েবসাইট বিল্ড করার প্ল্যান ছিল, বিল্ড করে ফেলছি, এখন আমরা নিজেদের হাতের কাস্টমাইজ করব। আরেকজনের করা কাস্টমাইজ কতদিনে থাকবো। সেভ করলাম, লাইভে গেলাম, দেখি কি আসে। ওকে, index.html এটা আসছে, এটাকেও কেটে ফেলে দিয়ে আমি এটাকে একটু মজিলাতে অন করে রাখি, ফায়ারফক্স। ওকে, তো এখানে সর্বপ্রথম দুটো আসছে না, চলেন একটা কাজ করি, সেটা হলো শুধুমাত্র ইয়াটাই রাখি। সেটা রাখার জন্য আপনাকে তাহলে এটাও কেটে ফেলতে হবে। স্লাইডারটা পরে নেই, পরে কাস্টমাইজ বা এটাও থাকতে পারে, সমস্যা নেই। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে দুটো অপশন আছে। নাম্বার ওয়ান, একটা হলো কি ন্যাপবার, যেটা আপনি শুধুমাত্র কি করতে পারতেছেন, ন্যাপবার দেখতে পাচ্ছেন, আর এখানে একটা স্লাইডার প্যানেল দেখতে পাচ্ছেন। এখন এখানে বিষয়টা হলো এই দুটো জিনিস তো ওদের মতো করে আছে, বাট আমি চাচ্ছি এটাকে আমার মতো করে কাস্টমাইজ করব। তো সেটা কিভাবে, সর্বপ্রথম ন্যাপবার দিয়ে কাজ করি। চলে, ন্যাপবারে কি কি আছে, একটা লোগো আছে, কিছু বাটন আছে, পাশাপাশি এই বাটনগুলোর একটা সার্চ বার আছে। ধরুন ফর এক্সাম্পল আপনার সার্চ বার লাগবে না, সার্চ বার যদি না লাগে তাহলে আপনি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে সার্চ বার লাগতেছে না, তাহলে আমি এটা কেটে ফেলে দিলেই হয়ে যাবে। তো আমি কিভাবে কাটবো, কাটার জন্য আপনাকে কোডে গেলেই আপনাকে এখন খুঁজতে হবে যে সার্চ বারটা কোথায় আছে। এখন ফার্স্ট টাইমে সার্চ বার খুঁজে পাওয়াটা মানে কোডগুলো একটু দেখতে একটু জঞ্জালযুক্ত কোড, তো দেখতে আপনার কাছে একটু আনইজি লাগতে পারে। তো আপনি চাচ্ছেন যে না স্যার একটু একটু ইজিতে যদি বের করা যেত, তাহলে ইজি বের করার ওয়েটা কি, ইনস্পেক্ট, ইনস্পেক্টে চলে যাবেন। ইনস্পেক্টে গিয়ে এটাকে আমি একবারে আলাদাই করে ফেলি, সেপারেট উইন্ডো করে ফেলি, তাহলে এটা সুবিধা হবে আর কি। হ্যাঁ, এখন এই যে এখন আমি এখানে সিলেক্টরে ক্লিক করে এখান থেকে আমি যেটার উপর মাউসটা রাখলাম ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখন যদি আমি দেখি আমার এখানে এটা আবার এরকম আসছে, স্প্লিট কনসোল, চলে এটা কেটে দিই। এই যে একটা ফর্ম আছে যেখানে রোল সার্চ আছে, তাই না, এই যে ফর্ম, শুধু ফর্মটা কেটে দিলে আমার কাছে মনে হচ্ছে চলে যাবে। এই যে, তো চলেন এখানে ফর্ম কোথায় আছে আমাকে সার্চ করতে হবে। সার্চ করার জন্য হেডার প্যানেলেই তো কাজগুলো হয়েছে, তারপর আমি চাচ্ছি আরো ইজিতে, আমি এখানে লিখে দিলাম FORM, ফর্ম। এই যে দেখেন ফর্ম। তো ফর্মটাকে আমি আগে কমেন্ট আউট করবো, ইনস্ট্যান্টলি ডিলিট না করে কমেন্ট আউট করে ট্রায়াল দিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি যেটা কাটতে চাচ্ছেন সেটা কি এটা কিনা। যখন চলে গেছে দ্যাট মিনস হ্যাঁ ওকে আপনার কাজ হয়ে গেছে। এরপর আরেকটা জিনিস আমরা ফলো আপ করি, সেটা হলো যে বুটস্ট্র্যাপের মানে গ্যাপ এরিয়া মেনটেনেন্স। গ্যাপ এরিয়া কোনটা, ওই যে আমরা কি করতাম দুই পাশে একটা গ্যাপ রাখতাম, কন্টেন্টগুলোকে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করতাম, যেটাকে আমরা বুটস্ট্র্যাপের ভাষায় বা আমাদের নিজস্ব ভাষায় অ্যালাইন গ্যাপ, গ্যাপ এরিয়া করে থাকতাম। এখন কত হলো এটা যদি আমি বুটস্ট্র্যাপের দিয়ে করতে চাই, বুটস্ট্র্যাপের এরকম একটা ফিচার অ্যাড করা আছে যে আপনাকে আর কষ্ট করে কি করতে হবে না, আলাদা করে স্পেসিফিক ওয়েতে অ্যালাইনমেন্ট কল করা লাগবে না। আরেকটা বিষয় এখানে প্রবলেম হয়, সেটা হলো প্রবলেম না, এটা আপনাদের জেনে রাখা উচিত, সেটা হলো যে যেহেতু আপনাদের এই ডিসপ্লেগুলো এক একটা স্পেসিফিক, তাই না, আপনার উইন্ডোজের ডিসপ্লে, আপনার পিসির ডিসপ্লের একটা সাইজ, অন্যদের আরেকটা সাইজ, এটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর আপনি জানেন না। কারণ জানেন না, কারণটা হলো যে আপনি জানেন না যে কোন ইউজার কোন ডিসপ্লেতে দেখছে। এখন আপনি এখানে যদি 80% 90%ও দেন, তারপরও একটা কি থেকে যায়, ওই অ্যালাইনমেন্ট মেনটেনেন্সের প্রবলেমটা থেকে যায়। এখন কথা হলো তাহলে এটার সমাধানটা কি। তো বুটস্ট্র্যাপ কি করছে, এটা একটা সমাধান বের করছে। আপনি একটু getbootstrap.com এ চলে যান। আপনাদের এখন একটু বেশি রিসার্চ করতে হবে, সেক্ষেত্রে গেট বুটস্ট্র্যাপটাকে একটু ভালোভাবে অবজার্ভ করতে হবে। প্রতিটা সেকশনের প্রতিটা জিনিস নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। যেমন আমি এখন এই অ্যালাইনমেন্ট নিয়ে একটু ডিসকাশন করতেছি, তাহলে আমি এখন ডকুমেন্টেশনে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে আমি এখন লিখবো কন্টেইনার, মানে এই গ্যাপ এরিয়া বা গ্যাপ এরিয়াটাকে তারা কি বলে থাকে, কন্টেইনার বলে থাকে। এই যে কন্টেইনার কিভাবে কাজ করে, ডিফল্ট কন্টেইনার কি, রেসপন্সিভ কন্টেইনার কি, কোনটা জানতে চাচ্ছেন আপনি এখান থেকে যে কোনো একটা জিনিস নিয়ে রাখতে পারেন। দেখেন সর্বপ্রথম কন্টেইনার কি বলতেছে, কন্টেইনার আর দ্য মোস্ট বেসিক লেআউট এলিমেন্ট ইন বুটস্ট্র্যাপ অ্যান্ড আর রিকোয়ার্ড হোয়েন ইউজিং আওয়ার ডিফল্ট গ্রিড সিস্টেম। তার মানে এটা কি খুবই বেসিক একটা লেআউট এলিমেন্ট বুটস্ট্র্যাপের মধ্যে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, ডিফল্ট গ্রিড সিস্টেমকে মেনটেনেন্স করতে পারি। ঠিক আছে, তো সেই জন্য আমাদের কন্টেইনারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কন্টেইনারটা ব্যবহার কিভাবে ব্যবহার করা হয়েছে সেটাও সে বলতেছে, এবং সে বলতেছে যে যেহেতু তোমাদের এই ওয়েবসাইটটা মাল্টিপল স্ক্রিনে কাজ করবে, সেজন্য আমি কি করেছি কন্টেইনারকে কয়েকটা
ইয়াতে ভেরিয়েন্টে ডিভাইড করে দিয়েছি। কয়েকটা ভেরিয়েন্ট কি কি? কন্টেইনার, কন্টেইনার এসএম, কন্টেইনার এমডি, এলজি, এক্সেল, ডাবল এক্সেল, ফ্লুইড। এখন ফ্লুইড ধরেন, এখান থেকেই ধরেন, এখানে দেখেন এখানে কি বলতেছে, কন্টেইনার, এই যে আমি যদি এই কন্টেইনারটাকে ব্যবহার করি তাহলে কোন স্ক্রিনে কি কাজ করবে, তার ইয়াটা কি থাকবে, মানে তার দায়িত্বটা কি থাকবে, সেই দায়িত্বটা এখানে এসে বলে দিচ্ছে। যে কন্টেইনার যদি তুমি শুধুমাত্র আমাকে লেখো, মানে ওই যে গ্যাপ এরিয়ার জায়গায় শুধু তুমি যদি আমাকে লেখো, তাহলে আমি কি করব, এক্সট্রা স্মল স্ক্রিনে আমি সম্পূর্ণ উইড নিয়ে নেব। স্মল স্ক্রিনে 540, তার মানে 500, ওই যে স্মল স্ক্রিন কোনটা, 767 থেকে 576 পর্যন্ত নাকি, তো সেখানে বলতেছে সেখানে সে উইড নেবে কত, 540, তার মানে ওই যে বাকি স্ক্রিনটা কি করবে, সে দোনো পাশে রেখে দিবে। ফর এক্সাম্পল আমি এটাকে একটু ভালোভাবে বলি, পেইন্টে চলে যাই, বিষয়গুলো কিন্তু একটু বুঝে নেওয়া ইম্পর্টেন্ট, হ্যাঁ, যদিও বিষয়টা এতটা ডিপ ডিসকাশন করা হয় না, তারপরে একটু ধরে নেন। ধরেন এটা আপনার কি স্ক্রিন, এটা হলো আপনার স্মল স্ক্রিন, আমি লিখে দিই, তাও নোট করে লিখে দিই, ধরেন এটা হলো কত, 767 থেকে 576 স্ক্রিনের। এখন সে কি করবে, 767 থেকে 576 স্ক্রিনে যদি সে থাকে, তখন সে কি করবে, তখন সে বলে দিচ্ছে আমি একটা কাজ করব, সেটা হলো কি, আমি তোমার এই স্ক্রিনটাকে 540-এর একটা গ্যাপ নিয়ে নেব। 540 গ্যাপ নিলে তাহলে বিষয়টা কি দাঁড়াবে, সে তখন কি করবে, এটার একটা 540 গ্যাপ নিয়ে নেবে। এখন এটা এই স্ক্রিনের মধ্যে থাকুক, যতটুকুর মধ্যেই থাকুক, সে 766-র মধ্যে থাকুক, 577-এর মধ্যেই থাকুক, তার একটা আমি কি দিয়ে দিচ্ছি, মাপকাঠি দিয়ে দিচ্ছি, এটার মধ্যে থাকলে তার এটা সাইজ কতই থাকবে, 540 থাকবে। এখন বিষয়টা হলো যে এখানে আমরা এগুলোকে অ্যাজ এ কি পেয়ে যাচ্ছি, রেডিমেডলি পেয়ে যাচ্ছি। সেখানে বলতেছে যে মিডিয়াম স্ক্রিন কত, 768 থেকে 991, তাই না, এই যে 768 থেকে 991 পর্যন্ত, তখন সে বলতেছে এটা 720 নেব। 992 থেকে 1199 লার্জ স্ক্রিন, 1200 থেকে 1399 এক্সট্রা লার্জ স্ক্রিন, 1400-এর উপরে গেলে এক্সট্রা লার্জ। তখন কি হবে, এই যে প্রতিজনের এক একটা ভেরিয়েন্ট চেঞ্জ হতে থাকবে। এখন এগুলো আমাদের জন্য বোঝাটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই কাজগুলো ইমপ্লিমেন্ট কারা করে জানেন, ধরেন ফর এক্সাম্পল আমাদের যে রোলটা, একটা ওয়েবসাইট ডিজাইন, আমাদের রোলটা কি থাকে, আমরা সেটাকে HTML CSS দিয়ে ডিজাইন করে থাকি। বাট এর আগে কিন্তু আরও একটা টপিক চলে আসে, সেটা হলো যে UX UI অথবা ওয়েব টেমপ্লেট ডিজাইন। ঠিক আছে, আপনি যদি একটু বিহ্যান্স ড্রিবলে চলে যান, এখানে আপনি ওয়েব টেমপ্লেট বা ওয়েব UI এগুলো লিখে যখন সার্চ করবেন, তখন দেখবেন যে অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ কি করা ওয়েব নিয়ে কাজ করা। যেমন আপনি এখানে লিখলেন ওয়েব UI, কোথায় দেওয়া যেতে পারে, এই যে এগুলাই দেখেন, এই যে এটা দেখেন, ওয়ান পেজ ল্যান্ডিং ওয়েবসাইট ডিজাইন। এখন এখানে দেখেন, এখানে যে ভদ্রলোকটা আসুক তাহলে, এই যে এখানে যে ভদ্রলোক একটা ওয়েব পেজ ডিজাইন করছে, তাই না, এখন কথা হলো এটা কি HTML CSS দিয়ে করছে না, এই ভদ্রলোক কিন্তু আগে এটাকে একটা মাইন্ড ম্যাপিং করে দেন এটাকে কিন্তু PHP তে, ফটোশপ বা অন্য কিছু প্ল্যাটফর্ম আছে যেখানেতে এডিটিং করা যায়, এই এডিটিং সফটওয়্যারগুলোতে কাজ করেছে। তো তাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এই প্যানেলটা, কারণ তাদের যেহেতু গ্রিড তৈরি করতে হচ্ছে, তখন তাদেরকে কি করতে হচ্ছে, এই জিনিসগুলো ম্যাপিং করতে হচ্ছে, মাপকাঠি তৈরি করতে হচ্ছে। এখন আপনাদের যে বিষয়টা হলো, আপনাদের বিষয়টা হলো যদি বুটস্ট্র্যাপকে ব্যবহার করেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনাকে টেনশন করার প্রয়োজন নাই। যদি বুটস্ট্র্যাপের বাইরে কাজ করেন, ধরেন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন যেটা আপনি নিজে করছেন, নিজের কাজ, ধরেন বুটস্ট্র্যাপ উইদাউট করছেন, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো জানতে হবে যে কোন স্ক্রিনে কত কাজ করবে। আপনি তাহলে এই যে কন্টেইনার মেড করছেন, গ্যাপ এরিয়া নিজের মতো কাস্টমাইজ করে নিচ্ছেন, তাহলে আপনাকে এখন কি করতে হবে, এটাকে রেসপন্সিভ করতে হবে। এই যে ঠিক আছে, তো এটা হলো মূলত আমাদের বিষয়। এখন দেখেন প্রজেক্টে চলে আসি, অনেকক্ষণ লেকচার করছি। এইখানে যদি আমি চাই আমার ন্যাপবারটা কি করবে, সে
মেনটেন করবে, সেন্টার মেনটেন করবে, তাহলে আমাকে কি করতে হবে, তাকে আমাকে কন্টেইনার প্রেরণ করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে ন্যাপবার অলরেডি কন্টেইনার দিয়ে রাখছে, কিন্তু সেটা কি দিয়ে রাখছে, কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড মানে কি, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি আছে। কন্টেইনার ফ্লুইড মানে হলো যে কোনো ডিভাইসেই থাকুক না কেন তার উইথ কি হবে 100/100, মানে এখান থেকে একবারে শেষ মাথা পর্যন্ত থাকবে। এটা হলো তার কি, এটা হলো তার নিয়ম কন্টেইনার ফ্লুইড দেওয়ার মাধ্যমে। তো আমি এখন কি করলাম, কন্টেইনার ফ্লুইড থেকে জাস্ট এটা কেটে দিলাম, এখন কি হয়ে গেল, কন্টেইনার হয়ে গেল। মজার ঘটনা দেখেন, এখন সে আর কি নেই, ওই যে জিরো থেকে নেই, এখন সে একটা সার্টেন জায়গা থেকে চলে আসছে, ছেড়ে চলে আসছে। তো এটাই হলো অ্যাকচুয়ালি আমাদের বুটস্ট্র্যাপের মজা, যে আপনার কিছুই করা লাগতেছে না, জাস্ট ক্লাস নেমগুলোকে চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। আর বুটস্ট্র্যাপের এই এলিমেন্টসগুলো কাজ করতেছেই হলো কিসের উপর ভিত্তি করে, ক্লাস নেমের উপর ভিত্তি করে। আপনি ক্লাস নেম দিবেন, এটা করো, সে এটা করবে। এখন এই ক্লাস নেমগুলো কোথা থেকে আসতেছে, এই যে bootstrap.css, যে গত ক্লাসে আমরা বললাম যে একটু নিয়ে রিসার্চ করে আসবেন, এই bootstrap.css এ এই ক্লাস নেমগুলো দেওয়া আছে। এই যে দেখেন, ফর এক্সাম্পল আপনি যদি এখন এখানে লেখেন কন্টেইনার, এখন দেখেন ডট কন্টেইনার, তারপরও 5টা আছে। এখানে আপনি যদি দেখতে চান তখন দেখবেন যে এই যে প্রতিটা মিনিমাম ম্যাক্সিমাম উইথের সাথে কন্টেইনার আছে, যেখানে সে একটা ম্যাক্স উইথ কল করে দিচ্ছে 1140, 960, 720। আপনি যদি এটাকে মেলাতে যান, এই যে 1140, 960, 720, দেখতেছেন সেম টু সেম, মানে পয়েন্ট টু পয়েন্ট সে লিখতেছে, যেটা সে এখানে বলছে সেখানে সে ওইটাও কাজ করছে। তো সেজন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বোঝা। এটা যদি বুঝেন তাহলে আপনাদের গ্রিড ম্যানেজমেন্ট বিষয়টা আপনারা বুঝতে পারবেন খুব সহজে। ওকে, চলে। তাহলে আমরা এখন যেটা বুঝতে পারলাম সেটা হলো যে কন্টেইনার প্যানেলের মাধ্যমে আমরা এখন চাইলে নিজেদের কন্টেন্টগুলোকে মেনটেন করতে পারি। ওকে, এখন আপনি যদি বলেন যে ভাই এটা আমি একটু কম বেশ করবো, তাহলে এটা আপনার কাস্টম করতে হবে, বাট স্ট্যান্ডার্ড রুলস এটা কি করে, এভাবে মেনটেন করে। আর যারা বুটস্ট্র্যাপের সাথে কানেক্টেড তারা সবাই কি বলে, যে এই অ্যালাইনমেন্ট মেনটেন করতেই তারা বলে থাকে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার আশা করি। এখন যে বিষয়টা হলো সেটা হলো যে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মেনু বারগুলো তো লেফট সাইডে আছে, হোয়াট ইফ আমরা এটাকে কি করি সেন্টার বা রাইট সাইডে আনি, তাই না? এখন কথা হলো এটা লেফট সাইডে আসার কারণটা কি, লেফট সাইডে আসার কারণ হলো এটাকে ডিসপ্লে ফ্লেক্সিবল করার পর আর কি করা হয়নি, ফর এক্সাম্পল তাকে আর ইন মুহূর্তে নিয়ে আসা হয়নি, এটাই তো একটা মাত্র কারণ থাকতে পারে, তাই না? ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পর আমি এখন কি করলাম, এটাতে একটু মাউস রাখলাম, দেখলাম যে হ্যাঁ এটাই যে এটার স্পেস কিন্তু মোটামুটি অনেক বড়, এই যে স্পেসটা মোটামুটি অনেক বড়। কিন্তু প্রবলেমটা হলো যে এই যে এখানে সে কি করে রাখছে, এমন কিছু লিখে রাখছে যার কারণে এটা শুধুমাত্র লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো সেটা কি অ্যাকচুয়ালি, যেমন এই যে এখানে দেখেন কিছু ক্লাস নেম দিয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করে দাঁড়ান। এটা সেটআপটা চেঞ্জ করতে হবে, আমার তো এটার দরকার নেই। এটা একটা ঝামেলা, উপর নিচ করে দিত। স্যার এটা দেখা যাচ্ছে আপনি করতে পারেন। তাই না? আচ্ছা দেখা গেলে তাহলে আমি এটা নিয়ে বাড়াবাড়ি করলাম না। ওকে, এই যে ন্যাববার ন্যাব এমই অটো, এখানে দেখেন এমই অটো মানে একটা ক্লাস নেম তারা ইমপ্লিমেন্ট করেছে, যেটা যদি আপনি একটু মিনটা জানতে চান, যে বললেন যেটার মিনিংটা কি অ্যাকচুয়ালি, চলেন এখানে একটু ইয়াটা দেখে আসি যে ন্যাববার ন্যাব এমই অটোর মিনিংটা কি অ্যাকচুয়ালি। এমবিএলজি সে এখানে ইয়ে করছে, এটা দেখাচ্ছে সে ন্যাববার এক্সপ্যান্ড ন্যাববার ন্যাবের ইয়া দেখতেছেন। এই যে এমই অটো মার্জিন রাইট অটো, দেখতে পাচ্ছেন এই যে এমই অটো মানে কি, মার্জিন রাইট অটো। আমরা মার্জিন দিয়ে কিন্তু একটা প্রোডাক্ট, স্যার মার্জিন ভাইকে এমআর দিয়ে স্যার মেনশন করে না স্যার, বুটস্ট্র্যাপে এমআর না বুটস্ট্র্যাপ 5 আপডেটের পরে এটা করতো, এটা রাইট মার্জিন ইন বোঝা যায়। মূলত এটা বুটস্ট্র্যাপ 4 এ ছিল, আপনি যেটা চাচ্ছিলেন এমআর অটো, এটা এখন আমি তো স্যার 4.5 এ বলছি স্যার, বুটস্ট্র্যাপ 5 এ করেছেন, আর তাহলে আগে চেক করে দেখেন যে রেখেছে কিনা। আমি তো এই এমই দিয়ে স্যার আমি স্যার এমএস 4.5 করছি স্যার, এমআর দিয়ে করছি স্যার, 4.5 ইউজ করছি স্যার বুটস্ট্র্যাপ। 4.5 এ ইউজ করেছেন তাই না? এই যে এমআর আর নাই এখন থেকে, এই জি যে স্যার, এর প্রিভিয়াস ভার্সন স্যার, প্রিভিয়াস ভার্সন ছিল। আমি বুটস্ট্র্যাপ 4.3 থেকে কাজ করছি, তাহলে 4. আমি এগুলো ছিল সব অ্যাভেলেবল ছিল, 4 না বুটস্ট্র্যাপ 4 থেকে কাজ করছি, কিন্তু এখন এটা চেঞ্জ করে দিয়েছে।
জি। তখন তো বুটস্ট্র্যাপ jQuery এর সাথে কানেক্টেড ছিল, এখন তো jQuery এর সাথে আলাদা হয়ে গেছে, ভ্যানিলা জেএস এর সাথে কাজ করে। ওকে, এখন যে বিষয়টা হলো সেটা হলো যে তাহলে এমই অটো মানে হলো মার্জিন এন্ড, ই মানে কি এন্ড, স্টার্ট এন্ড, ঠিক আছে, এরকম একটা ইয়া নিয়ে তারা ক্লাস নেম তৈরি করেছে যে ঠিক আছে একটা প্রোডাক্ট যদি ধরেন ফর এক্সাম্পল আমি এটাকে আরেকবার আন্ডু করি, একটা প্রোডাক্ট, এটা হলো স্ক্রিন সাইজ, এখানে একটা প্রোডাক্ট আপনি রেখেছেন, এখন প্রোডাক্টটার অ্যালাইনমেন্ট মেনটেন করতে হলে কিন্তু আপনি এই প্রোডাক্টকে যদি মার্জিন লেখেন, মার্জিন লিখে যদি লেখেন যে মার্জিন অটো, তাহলে এই প্রোডাক্টটা কিন্তু সেন্টারে চলে যাবে। আবার আপনি যদি লেখেন যে মার্জিন কি লেফট অটো, তখন সে কি করে মার্জিন লেফট থেকে পুশ করে, কি করে এটাকে পুশ করে এটাকে এখানে নিয়ে আসে মার্জিন লেফট অটো। তাহলে মার্জিন লেফট মানে কি এম ই অটো। এখন এই যে এম এস এর জায়গায় এখানে কি এম এস দেওয়া না এম ই দেওয়া, এই যে এম ই দেওয়া, তার মানে কি আমি একটু মানে উল্টা বলে ফেলছি, সেটা হলো যে এম ই মানে হলো মার্জিন লেফট, লেফট থেকে দিলে তাহলে লেফট থেকে রাইটে পুশ করবে, রাইট থেকে দিলে লেফটে পুশ করবে, এটা হলো মূলত বিষয়টা। এখন আমি যদি চাচ্ছি আমার কন্টেন্টটা এখানে আনার জন্য, যেটা আমার এখানে স্ক্রিনটাকে আমি চাচ্ছি, তাহলে সেটা কি করব, তাহলে আমি তাকে স্টার্ট থেকে মানে মার্জিন লেফট থেকে পুশ করব, তাহলে সেটার জন্য এমএস অটো। জাস্ট আপনি এতটুকু চেঞ্জ করে দিয়েছেন, এতটুকু চেঞ্জ করার দ্বারা আপনি জাস্ট এখন একটু খেয়াল করেন, আমার সেভ করি নাই, দেখেন তো আমার কন্টেন্টগুলো কোথায় চলে গেছে, রাইট সাইডে চলে গেছে। আবার আপনি যদি এখানে শুধুমাত্র এমএস এর জায়গায় এসটাও কেটে দেন এম অটো, দ্যাট মিনস এখন তার অবস্থানটা কোথায় থাকবে, সেন্টারে। তার মানে বুঝতে পারতেন যে খুব কম সময় বা খুব কম কাজের এফোর্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি অনেক ডিজাইনের একটা বড়সড় চেঞ্জ আনতে পারছেন, যেটা আপনাকে কিছু কোডের মাধ্যমে করা লাগতো। তাহলে আমি কি করলাম, এটাকে আমি এখন রাইট সাইডে নিয়ে গেলাম। ওকে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটু খয়েরি কালার, মানে হালকা গ্রে, সরি খয়েরি না, হালকা গ্রে কালার। তো এটা এখন আমার কাজে একটু ডিস্টার্ব করছে, আমি চাচ্ছি যে কালারটা না আসুক। এই কালারটা আসার কারণ হলো ইন্সপেক্টরে চলে যাবেন, ইন্সপেক্টরে গিয়ে আবার ক্লিক করে এখানে দেখবেন যে ইন্সপেক্টর কি মূলত সমস্যাটা কোথায়। এই হলো ন্যাপবার, ন্যাপবারের মধ্যে এই যে বিজি লাইট নামক একটা অপশন আছে যেখানে সে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছে। যদি আমি এটাকে কেটে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডে যে একটা কি গ্রে কালার ছিল সেটা সে চেঞ্জ করে ফেলে একবারে সাদা করে ফেলছে। এখন বিষয়টা হলো তাহলে এখানে কেন আসছে, সেটা হলো এই যে বিজি লাইট নামক একটা ক্লাস নেম দেওয়ার কারণে। এখন আমার এটা দরকার নেই, তাহলে আমি কি ক্লাস নেমটা যদি ডিলিট করে দিই, কার থেকে, এই যে ন্যাপবার বিজি লাইটটা যদি আমি কেটে দিলাম, সেভ করলাম, সেভ করার পর যদি আমি এখন এখানে খেয়াল করি, দেখেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন কত হলো অন্য কোনো বুটস্ট্র্যাপের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আরও আছে। আপনি যদি এখানে বিজি প্রাইমারি লেখেন, একটা কালার চলে আসবে, দেখেন কি কালার সেটা, একটু গ্রিন কালার। পরে বিজি প্রাইমারি, সেকেন্ডারি, ডেঞ্জার, ওয়ার্নিং, অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে বুটস্ট্র্যাপে। আপনি গেট বুটস্ট্র্যাপে যে কালার কম্বিনেশন আছে, এই যে কালারে গেলে আপনি কালার দেখতে পাবেন যে বুটস্ট্র্যাপ কয়টা কালার নিয়ে কাজ করে, এই যে, এবং ওই কালারগুলোর ক্লাস নেমগুলো কি কি আপনি এখান থেকে কি করতে পারবেন, দেখে নিতে পারবেন। যেমন ডেঞ্জার রেড কালার, ওয়ার্নিং একটা ইয়েলো কালার, ইনফো এটা আকাশি কালার, ডার্ক একটু হালকা ব্ল্যাক কালার। এই হলো কি আপনার ইয়ার বিষয়টা। আপনি যদি চান যে আবার এখান থেকে কি করার জন্য আরো কিছু কালার চুজ করার জন্য, এখান থেকে আপনি চুজ করতে পারবেন। এগুলো সব bootstrap.css এ প্রোভাইড করা আছে। একবারে টপে চলে যান, টপে গেলে রুট প্যানেলে চলে গেলে এই যে আপনার কোন কালার লাগবে, ইয়েলো, গ্রিন, টেল, এগুলো সব আছে। কিন্তু এগুলোকে এখন আপনি এভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এগুলোকে স্টাইল দিয়ে করতে হবে। যেমন ধরেন আপনি এই কালারটা চাচ্ছেন, এই টেল কালারটা চাচ্ছেন, তা আপনি এখন এটাকে কল করবেন কিভাবে। এখন এখানে আপনি আর এখানে বিএস প্রাইমারি লেখা যাবে না, এখানে আপনাকে স্টাইল নিয়ে আসতে হবে। স্টাইল এটা আমরা দেখবো, যে এখানে যে একটা ইয়া করছে বিএস সায়ান, এগুলো কি মূলত, এগুলো আমরা ডিসকাশন ইনশাআল্লাহ প্রজেক্টে গেলে করব। এখানে আমি এখন ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার var, এই যে বিএস কি ছিল, বিএস টেল, তাই না, এই যে বিএস টেল, সেভ করলাম। দেখেন তো ওয়েবসাইটে কি ওই কালারটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, হয়ে গেছে। তো
তো এইগুলো বুটস্ট্র্যাপ থেকে করা অনেক ফিচার আছে, আপনি তার মাধ্যমে কাজ করতে পারেন। এটা হলো ব্যাকগ্রাউন্ড কিভাবে কাস্টমাইজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে নিতে পারেন বুটস্ট্র্যাপের। আর আমরা কাস্টম চাইলে তো কাস্টম নিতেই পারি, তাই না? ব্যাকগ্রাউন্ড একটা ক্লাস নেম দিয়ে তৈরি করে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, শেষ, কাহিনী শেষ। এরপর যে বিষয়টা সেটা হলো যে ধরেন মেনু বার নিয়ে কিছু কাজ করবেন, মেনু বারের মধ্যে এগুলোর স্পেসিং একটু বাড়াবেন, তাই না? স্পেসিং বাড়াতে গেলে কী করতে হয়, ইন্সপেক্টরে গিয়ে আপনি তাহলে ইন্সপেক্টরে গিয়ে আগে ধরলেন যে আমি এটাকে আগে কল করব কিভাবে। আপনি এখানে ধরলেন, ধরার পর এখানে সে বলতেছে এই যে ন্যাব আইটেম নামক কি আছে একটা ক্লাস নেম আপনি ধরতে পেরেছেন, যেখানে আপনি যদি অ্যাঙ্কর লিঙ্কের সাথে মাউস রাখছেন তখন সে প্যাডিং রাইট লেফট করছে। আমার যে ভাই প্যাডিং রাইট লেফট তুমি যাই করতেছো না কেন, আমার আর একটু বেশি দরকার। সে আবার কালারও দিছে একটা, আপনার কালার চেঞ্জ করা দরকার। জাস্ট আপনি এই যে এখান থেকে ক্লাস নেমটাকে কল করেন, এই যে এই ক্লাস নেম থেকে কল করে আপনি কি করবেন, আপনার স্টাইল আর সিএসএস চলে যাবে। স্টাইল আর সিএসএস কে আমরা রেখেছি, সিএসএস রাখিনি না, না রেখেছি, এই যে চলে গেলাম index.html কে স্টাইল আর সিএসএস এর লিংক আপ করা আছে, করা আছে। তাহলে আমরা এখন কি করলাম, এখানে ক্লাস নেমটাকে কল করলাম। এটা কোত্থেকে আসছে, এটা কিন্তু আমি ক্রিয়েট করি নাই, এটা বুটস্ট্র্যাপ আমাকে দিয়েছে। আমি এখন বললাম যে এখানে আমার কালারটা ওটা সেটা লাগবে না, আমার কালার লাগবে অন্য একটা। সেটা কি, সেটা হলো এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, কালার দিয়ে দিব একটু এই যে এরকম লাইটিং কালারের। সেভ করলাম, একটু খেয়াল করেন কালারটা কি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো একজনের ক্ষেত্রে হয়েছে, বাকিরা কি দোষ করছে। মূলত এখানে বিষয়টা হলো এখানে দুটো কালার অ্যাক্টিভেট হয়। নাম্বার ওয়ান, এখানে আপনার কাছে মনে হচ্ছে একটা পেজ, বাট এখানে বুটস্ট্র্যাপ ধরে নিচ্ছে এখানে 3টা 4টা পেজ, কারণ এখানে বাটন কয়টা, 3টা থেকে 4টা। তো যখন যে কোনো, আমরা অনেক ওয়েবসাইটে দেখেছি যখন যে পেজে যেই পেজটা অ্যাক্টিভেট থাকে সেই পেজে সেই মেনুটা কি থাকে, সিলেক্টেড থাকে, মানে একটু ডিফারেন্ট থাকে, তা ওটা বোঝানোর জন্য যে আপনি এখন এই পেজে আছেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এগুলো একটু চেঞ্জ করে দিই, হোম অ্যাবাউট, আমি এখানে কিছু নিজের মতো করে লিখি। কথা হলো এই যে এখানে এখন হোম অ্যাবাউট কোথায় আছে, এই যে ইউএল এর মধ্যে এই যে হোম, এখানে লিংক না দিয়ে আমি বললাম যে এখানে অ্যাবাউট। এখানে বললাম যে ড্রপ ডাউন না দিয়ে বললাম যে এখানে হবে আমাদের সার্ভিস সম্পর্কে, আওয়ার সার্ভিস। এখন সার্ভিসের মধ্যে কি দেবেন, ধরেন সার্ভিসের মধ্যে দিলেন সার্ভিস 1, এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম সার্ভিস 2, আর এটাকে আমি দিলাম মেগা সার্ভিস, মানে একটু স্পেশাল সার্ভিস, স্পেশাল সার্ভিস। সেভ করলাম, সেভ করার পর যদি আমি এখন এখানে দেখি এই যে হোম অ্যাবাউট আওয়ার সার্ভিস, সার্ভিস 1, সার্ভিস 2, স্পেশাল সার্ভিস কত সুন্দরভাবে প্রেজেন্ট হচ্ছে। ডিসেবল বাটন মানে কি, মানে আপনি কোনো সময় এরকম যদি চান যে আপনার একটা বাটন এখানে আছে বাট দেখাতে চাচ্ছেন না, মানে দেখাতেও চাচ্ছেন বাট কেউ এটার উপর কোনো কাজ করতে পারবে না, তার জন্য এই যে এখানে সেটা ডিসেবল বাটন তৈরি করে রেখে জাস্ট খালি এই ডিসেবল নামক ক্লাসটা দিয়ে দিবেন, ডিসেবল হয়ে যাবে, সেখানে কার্সর হবে না, কিছুই হবে না। তো আমি জাস্ট এটাকে কেটে দিলাম, তাহলে চলে যাবে। ধরুন আমি এখানে আরেকটা এলআই ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট করলাম আমার এই যে ড্রপ ডাউনের নিচে, এখানে আমি বললাম যে এখানে অ্যাবাউট হবে না, এখানে কন্ট্যাক্ট হবে, পোর্টফোলিও থাকতে পারে। আমি এখানে আরেকটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে আমি বললাম যে পোর্টফোলিও থাকবে, PORTFOLIO, পোর্টফোলিও। এখন কত এই যে এতগুলো পেজ আপনি মেক করলেন, মেক করার পর এখন ধরেন আপনি পোর্টফোলিও পেজে আছেন, এই রেড কালারটা এখন কার উপর ইমপ্লিমেন্ট হয়ে যাবে, পোর্টফোলিও পেজে হয়ে যাবে। তো এটা হলো মূলত বিষয়, কোন পেজে কোন ইয়াটা অ্যাক্টিভেট হবে। যেহেতু আমার এটা হোম পেজ, ইন্ডেক্স পেজ, সেজন্য এখানে অ্যাক্টিভেট এটা হয়েছে। চলো ইন্সপেক্টরে গিয়ে আমরা এখন কি করি, এখন এটাকে ধরার চেষ্টা করি যে অ্যাবাউট সেকশনকে কিভাবে কাজ করা যায়। অ্যাবাউট সেকশনের উপর মাউস রাখলাম, ইয়েতে চলে গেলাম, যে এখানে এসে বলতেছে এই যে অ্যাবাউট সেকশন হলো এটা, কালার দিতে চাইলে এই যে কালার, তাহলে আমাকে এই ক্লাস নেমটাকে কপি করতে হবে। ক্লাস নেমটাকে কপি করে আমি এখন কি করলাম, সিএসএ গেলাম, এখানে গিয়ে আমি নিজের মতো একটা কালার ইমপ্লিমেন্ট করলাম, এই যে এটা, কিন্তু এটা তো হুবারে চলে আসছে। মেবি আমরা ভুল করেছি রিসিভ করতে। ক্লাস নেম ফন্ট সাইজ ডিসপ্লে nav item nav link nav link হুবার। চলেন এই nav link কে তাহলে ধরি। nav link কিভাবে ধরবো, nav link ধরার জন্য জাস্ট এখানে ওই যে nav link যে আমি পেয়েছিলাম, এই যে nav link, মাউসের উপর ক্লিক, কপি, কপি করলাম। কপি করলে এখন এটাকে পেস্ট করতে হবে, কোথায় পেস্ট করি, আমার এখানে গিয়ে আমি এই যে এতগুলো আছে এখানে, তো এখান থেকে এটা কত ইজিলি হয়ে যায় nav link। এখন কথা হলো nav linkটাকে আমি মেড করছি না, nav linkটা হলো কিন্তু আমার যত রকমের অ্যাঙ্কর আসবে সবগুলো অ্যাঙ্করের একটা কি ক্লাস নেম।
এখন আপনি এখানে যে রকমের নাম চেঞ্জ করে দেন না কেন সেটা সে ইমপ্লিমেন্ট করে দেবে। যেমন আমি বললাম যে যত ন্যাব লিঙ্ক আসবে সবগুলোর কালার আমি কি দিব, আমি কালার দিয়ে দেবো একটু সাদা কালারের, মানে একটু রেড সাদা এরকম, ঠিক আছে। সেভ করলাম, সেভ করার পর যদি একটু খেয়াল করে এখন দেখবেন যে আমার সবগুলো ক্লাস নেমের কালিয়া কি সাদা। এখন হুবার এফেক্ট চাইলে চেঞ্জ করতে পারবো খুব সহজেই, প্যাডিং চেঞ্জ করবেন তাই না। এখন দেখতে হবে যে এই যেখানে যে একটা ডিফল্ট প্যাডিং এটা মূলত আগে কে দিছে এটা তো আমার জানতে হবে। এই যে এখানে একটা ন্যাব লিঙ্কের প্যাডিং আসছে এটা, তো আমি এটাকে কপি করলে এখানে কপি করে আমি এখন এখান থেকে কি করলাম এখানে পেস্ট করে দিলাম যে আমার একটা এখানে যে প্যাডিংটা তুমি দিয়েছো সেটা আমার মতো হয়নি, আমি এখানে দিলাম প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। এই যে যখন আমি এটা ইমপ্লিমেন্ট করলাম দেখেন তো গ্যাপটা বেড়ে গেছে, আমার ইয়াটাও মোটামুটি পর্যায়ে কি হয়ে গেছে তুলনামূলক বড় হয়ে গেছে, আবার এদের মাঝখানে গ্যাপিং হয়ে আসছে। এখন এদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছেন আপনি, পারবেন না? এটাও পারবেন। কিভাবে? জাস্ট খালি এই যে আপনি যে ন্যাব লিঙ্ক নিয়েছিলেন জাস্ট সেখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেন, বিজি কি কালার নেবেন সেটাও তাহলে আপনি এখানে কল করে বলে দেন যে আমি একটু এই লালচে হলুদ কালার নিব। ওকে সেভ। যদি আমি একটু খেয়াল করি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, বাট মাঝখানে কোনো গ্যাপ নাই যার দরুন সেখানে দেখাচ্ছে না। তাহলে আমি এখানে এখন মার্জিন দিতে হবে নাকি, তাহলে এখানে দিয়ে দিই মার্জিন। এখন কত হলো, এখানেও আপনি যদি মার্জিন দেন কাজ করবে, এখানেও যদি মার্জিন দেন কাজ করবে। তো আপনি এখানে যাকে ইমপ্লিমেন্ট করেন না কেন, আমি এখানে দিলাম মার্জিন উপরে নিচে 0 বা ডানে বামে 10 পিক্সেল বা 5 পিক্সেল দাও ঠিক ছিল, তাহলে আমি এখানে দিয়ে দিলাম, সেভ করলাম। এই যে গ্যাপ হয়ে গেছে, হয়ে গেছে। এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে ভাই একটা একটা বড় একটা ছোট, এটা তো মানা যায় না, সবগুলো সাইজ সেম হওয়া উচিত ছিল। তাহলে তখন আপনাকে কি করতে হবে, এটার স্পেশালি আপনাকে একটা উইথ কল করে দিয়ে বলে দিতে হবে যে এটার উইথ হবে, এটা স্পেসিফিক করে বলে দিবেন। যখনই বলে দিবেন তখন সে কি হয়ে যাবে, এটার উইথ মেনটেন করে সবগুলোর সাইজ সেম হয়ে যাবে। বর্ডার রেডিয়েশন দরকার, লিখে দেন BRAD বর্ডার রেডিয়াস দিয়ে দিলেন 10 পিক্সেল। এই যে ঠিক আছে। তার মানে আপনি এইসব কার্যক্রম সব রকমের নিজের মতো করে কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারবেন। এখন প্রবলেম হলো যে বুটস্ট্র্যাপের যেহেতু সার্ভিস কাজ করছেন, বুটস্ট্র্যাপ নিজে থেকে কিছু ইমপ্লিমেন্ট করে, যেমন এই যে উপরে নিচের প্যাডিংটা বুটস্ট্র্যাপ দিছে কিন্তু আমি দেই নাই। কোথায়? হোমের উপরে যে একটা প্যাডিং, নিচে একটা প্যাডিং দেখতে পাচ্ছেন, এটা কে দিচ্ছে? বুটস্ট্র্যাপ দিচ্ছে। এখন আমি চাচ্ছি বুটস্ট্র্যাপ এটা না দেখ, তাহলে আমাকে এটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার জন্য ইন্সপেক্টরে গেলাম, এই প্যাডিংটা আগে ধরতে হবে। এই যে আমি মাউস রাখলে এই যে ধরলাম, ধরার পর আমি এখন যদি একটু ইয়াটা দেখি যে এখানে বুটস্ট্র্যাপ প্যাডিংটা কে দিছে, কোন ভদ্রলোক দিছে। ব্যাকগ্রাউন্ড কালার তো দেয় নাই, ন্যাপবার এক্সপ্যানেল বি ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট দেয় নাই। ন্যাপবারের মধ্যে এই যে মনে হয় এই যে প্যাডিং এক্স প্যাডিং ওয়াই মনে হয়। এই যে দেখেন যখন আমি এইটা কাটলাম, এই যে প্যাডিং কেটে দিলাম, তখন এটা অফ হয়ে গেল। তাহলে আমাকে এই ন্যাপবারটাকে কল করতে হবে। কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম যে পেস্ট, যে ন্যাপবার যে আসবে তুমি যে তাকে একটা প্যাডিং দিচ্ছ, আমার এটা দরকার নাই, প্যাডিং দিয়ে দিলাম 0। তাহলে এই যে তার সে একটা ডিফল্ট একটা ইমপ্লিমেন্ট করছিল সেটা সে কন্ট্রিবিউশন থেকে অফ হয়ে যাবে। তার মানে হলো আপনি এখন এখান থেকে যেটা কাস্টমাইজ করার সেটা এখন করে ফেলতে পারবেন নিজের মতো। জাস্ট খালি পার্থক্যটা কোথায়, আগে আমরা নিজেদের ক্লাস নেম ইমপ্লিমেন্ট করতাম, এখানে একটা ক্লাস নেম নিজে দিতাম সেটা ইমপ্লিমেন্ট করতাম। এখন পার্থক্যটা হলো আমি এখন বুটস্ট্র্যাপ থেকে নিচ্ছি। কিভাবে নিচ্ছি? ইন্সপেক্টরের মাধ্যমে আমার যেখান থেকে যে ক্লাস নেমটা নেওয়া দরকার আমি সেই জিনিসগুলো নিয়ে আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। তো এটা হলো মূলত একটা বেসিক কাস্টমাইজেশন, যার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার যে চাহিদা ইয়াটা সেটা আপনি ফিল আপ করতে পারেন। লোডশেডিং প্রবলেম স্যার, লোডশেডিংটা রিসেন্টলি খুবই বাজেভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। আজকে একটু কম ছিল ঢাকাতে, আমারও যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে বুঝে নেবেন আমারও লোডশেড হয়ে গেছে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হচ্ছে। ঠিক আছে স্যার, ওকে। তাহলে মেনু বারটা আমরা মোটামুটি লেভেলের কাস্টমাইজ করতে পারছি। আবার এখানে ন্যাপবারের জায়গায় আপনি চাচ্ছেন কোনো লোগো দেওয়ার জন্য, তাহলে ন্যাপবার কোথায় লিখেছে, এই যে এখানে লিখেছে, আপনি এখানে ন্যাপবারটা কেটে দেন, কেটে দিয়ে আপনি কি দেন, আপনি এখানে দিবেন ন্যাপবারের জায়গায় যে আমি আজকে আমার সম্পর্কে একটা ওয়েবসাইট বানাচ্ছি, এমডি স্পেস দিয়ে আব্দুল্লাহ। সেভ করলাম, সেভ করার যদি আমি এখন দেখি এই যে এমডি আব্দুল্লাহ ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এটার কালার আপনি যাই দেন না কেন, এরপর আপনি এখানে যা ইমপ্লিমেন্ট করেন না কেন, যে যত রকমের চেঞ্জ আপনার করার প্রয়োজন আছে আপনি সেভাবে করতে পারেন। তো এটা হলো মূলত একটা বেসিক কাস্টমাইজ। বিষয়গুলো কি বুঝতে পারছেন কিনা এবার একটু বলেন।
জি স্যার। ভাই ইনস্পেক্ট করাটা একটু আর একটু ক্লিয়ার করেন। আচ্ছা, ইন্সপেক্ট করে কিভাবে ধরতে হয় নাকি? জি জি ভাই। মাউসের রাইট বাটন ক্লিক, ইন্সপেক্ট। এখান থেকে এই যে সিলেক্টরটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্টরটাকে সিলেক্ট করে নিয়ে এবার কোথায় আপনি কাজ করতে চান ওই জায়গার উপর মাউস রাখবেন। এভাবে আপনি কি করতে পারবেন, যেখান থেকে ধরেন এখানে একটা ওভারলে অতিরিক্ত আসছে, কেন আসছে, এই যেখানে যদি ক্লিক করেন, এইখানে যদি খেয়াল করেন, এখান থেকে এই যে অতিরিক্ত ওভারলে না আসার কারণটা কি সেটা সে বলে দিচ্ছে। এই যে সিএস এর মধ্যে বলে দিচ্ছে ম্যাক্স উইথ এই যে 1100 পিক্সেল হওয়ার কারণে হচ্ছে। দরকার এখন এটা কেটে দেন, তখন সে কি করবে, এটা নিজের মতো করে চেঞ্জ করে নেবে। সিএসটা ধরলেন কিভাবে? ধরেন এখানে দেখেন কয়েকটা ক্লাস নেম আছে, ঠিক হ্যাঁ আছে? কন্টেনার ধরলেন। কন্টেইনার, এই যে কন্টেইনার রিলেটেড যত রকমের ক্লাসগুলো আছে সিএসএস, এগুলো তো সব বলে দিচ্ছে। আপনাকে ক্লাস নেম ধরতে হবে যে এই যে সেখানে যেটা ডিপ ব্যবহার করছে, এখানে ডিপ এর মধ্যে কয়টা ক্লাস নেম আছে, ওই ক্লাস নেমের কোনটা বেশি করছে, এখানে চেঞ্জটা আনতেছে, আমাকে সেটা চেঞ্জ করতে হবে। এটা হলো বিষয়। বুটস্ট্র্যাপ তো মাল্টিপল ক্লাস নেম নিয়ে কাজ করে। এই যে দেখেন একটার ভিতরে 3-4 রকমের ক্লাস নেম নিয়েও সে কাজ করতেছে। এই যে এটার মধ্যে দেখেন না কলাপস, নেবার কলাপস। এখন আপনাকে আগে বুঝতে হবে যে কোনটার উপর ক্লাস নেম করছে, কোন ক্লাস নেমটা ইফেক্ট করছে। একটু কি করবেন, আনটিক টিক করে দেখবেন। যেমন এই যে এখানে এখন আমি কি করলাম, ইন্সপেক্ট করেছিলাম, ইন্সপেক্ট করে আমি এটাকে আনটিক করে দেখতেছি। এই যে এখানে তো অনেকগুলো কাজ করছে, অ্যালান আইটেম নিয়ে কাজ করছে, দেখছি অ্যালান আইটেম এটার মধ্যে কোনো এফেক্ট করতেছে না, আমার যে কারণটা আমি দেখতেছি। ম্যাক্স উইথ যখন দেখলাম, এই যে ম্যাক্স উইথের মধ্যে ইমপ্লিমেন্ট ছিল, তার কারণে সমস্যা হচ্ছে। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু মিউট করি। হ্যাঁ তাই, তাহলে আমরা কিভাবে কাস্টমাইজ করব। এরপর আছে স্লাইডার। স্লাইডার নিয়ে মূলত আমরা বেশিরভাগ কম্পোনেন্টসের মধ্যে যেগুলো ব্যবহার করি সেটা হলো ন্যাপবার আর স্লাইডার। ন্যাপবারটাকে চুজ করার আরেকটা রিজন থাকে, সেটা হলো যে ন্যাপবারটা কি রেসপন্সিভ। যেমন এই যে আপনি যদি এখানে ইন্সপেক্টরে যান, ইন্সপেক্টর আপনি যদি এটাকে একটু রেসপন্সিভ ডিসপ্লেতে দেখেন, এই যেটা রেসপন্সিভ মোড, রেসপন্সিভ ডিসপ্লেতে দেখলেই যে দেখেন অটো রেসপন্সিভ, আপনাকে রেসপন্সিভ করতে হবে না। দেখেছেন, এটাই হলো আমাদের ন্যাপবারটাকে চুজ করার একমাত্র কারণ, যে আমরা ন্যাপবার বুটস্ট্র্যাপেরটা কেন ব্যবহার করি। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে ন্যাপবারের পর কি আছে, স্লাইডার। স্লাইডারের মধ্যে এখন আপনি যদি চান যে স্লাইডারটাকে নিজের মতো কাস্টমাইজ করতে হবে, বিষয়টা একটু জটিল। একটু বুটস্ট্র্যাপটা মূলত একটা রিদমে কাজ করে, বুটস্ট্র্যাপ ক্যারাসলটা। এখন আপনি যদি বুটস্ট্র্যাপ স্লাইডারের উপর কিছু আপনার ইমপ্লিমেশন করতে চান, যেমন আপনি চাচ্ছেন যে এটা ওয়ান ডিসপ্লে কেন, আমি চাচ্ছি এখানে 3টা ভেরিয়েন্ট দেখাবো। কয়টা ভেরিয়েন্ট? 3টা। এখানে 3টা প্রকারভেদ থাকবে, 1টা 2টা 3টা, মানে ওই আমরা কি করি 3টা 4টা সেকশন স্লাইড করাই না, ওইরকম করাবো। তাহলে আপনাকে একটু জটিলভাবে কার্যক্রমটা করতে হবে। তো জটিল যেহেতু আমি আর দেখাচ্ছি না, আমি আপনাদেরকে কিছু রিসোর্স দিয়ে দিই, যেটার ব্যবহার করে আপনি কি করতে পারবেন, বুটস্ট্র্যাপের ক্যারাসল নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। কিন্তু তারপরও যে এত অপশন বা এত ফিচার আপনি পাবেন তেমনটা না। স্লাইডারের জন্য আমি বুটস্ট্র্যাপ রেকমেন্ড করবো না। আমি স্লাইডার যখন দেখবো তখন আমরা স্লিক স্লাইডার আছে, পরবর্তীতে অন্যান্য আরও কিছু যে স্লাইডার আছে আমরা সেগুলোও দেখব। ধরেন আপনি এখানে লিখবেন যে হাউ টু কাস্টমাইজ বিএস বা বুটস্ট্র্যাপ, পুরোটাই লেখেন বুটস্ট্র্যাপ স্লাইডার, ঠিক আছে? এই যে এটাও দেখতে পারেন। এরপরে এই যে টেস্টিমোনিয়াল স্লাইডার ইউজিং বুটস্ট্র্যাপ 4, এটাও দেখতে পারেন যে তারা কিভাবে করছে। এগুলো যদি আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে আপনি স্লাইডের উপর ভালো এক্সপার্ট হইতে পারবেন। স্লাইডার নিয়ে অনেকেই অনেক কিছু করেছে তারা। তো সেজন্য আমি আর এটা নিয়ে কাজ করছি না। তারপরও আপনি চাচ্ছেন যে এই ছোটোখাটো জিনিসগুলো কি চেঞ্জ করা যায় কিনা, হ্যাঁ করা যাবে। এই ছোটোখাটো জিনিসের মধ্যে যেমন এটা আমি চেঞ্জ করতে পারবো, তাহলে এটা কীভাবে চেঞ্জ করবো, এটা আসছে কীভাবে আগে এটা আপনাকে দেখতে হবে। ইন্সপেক্টরে চলে যান, ইন্সপেক্টরের মাধ্যমে আপনাকে আগে এটাকে কী করতে হবে, সিলেক্ট করে ধরতে হবে যে এটা কীভাবে আসছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন যদি আপনি একটু এটাকে মাউসে দেখেন যেখানে আসছে কীভাবে, এই সে একটা এসভিজি ইমেজ নিয়ে আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে। যদি আমি এটাকে কেটে দিই, আমি যদি আমার মতো করে কোনো একটা ইমেজ দিই, তখন সে এটা এখানে শো করাবে। এটা হলো এভাবে যে সে কীভাবে আনছে এই দুটো কন্টেন্টকে।
তো এইগুলো আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আপনি এটা দরকার নেই, আপনি অন্য আরেকটা কি নেবেন, আপনি ধরেন ফন্ট অসাম আইকনের একটা ইয়ে আনবেন, এখানে আইকন চিত্র দিবেন, সেটাও আপনি করতে পারবেন। এখন যে বিষয়টা হলো সেটা হলো যে ফার্স্ট স্লাইড লেভেল, সেকেন্ড স্লাইড লেভেল, এইটার ভিতরে কি আমরা কোনো কন্টেন্ট রাখতে পারি কিনা, সেটাও রাখতে পারবো। আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পরে ধরেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটার মধ্যে আমি দুটো সেকশন রাখবো। একটা সেকশনে এখানে কি থাকবে, ধরেন এখানে আমি আমার কিছু ইনফরমেশন দেব, নাম দেব, আর এখানে আমি আমার একটা পিকচার দেব, তাই না? আবার স্লাইড করলে যেন এগুলো স্লাইডও হয়। তো এই জিনিসগুলো কি করা যাবে, তৈরি করা যাবে। তো একটু সময় নিয়ে আমরা চেষ্টা করবো যেটা করা যায় কিনা, ঠিক আছে? ওকে, তার একটা ব্রেক নিই আমরা এতক্ষণ। যেটা প্ল্যান ছিল সেটা হলো কি, আমরা এখানে একটা লেআউট তৈরি করতে পারি কিনা সেটা একটা চেষ্টা করা। তাহলে আগে তো আমাদের লেআউট লাগবে নাকি, সেই লেআউটের আগে এখানে দেখেন ফার্স্ট স্লাইড লেভেল, সেকেন্ড স্লাইড লেভেল, এই জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল আছে। এখন আমি এই জিনিসগুলোকে সরিয়ে এখানে কি কোনো লেআউট তৈরি করতে পারি কিনা আগে আমাকে সেটা দেখতে হবে। হেডার পার্টের কাজ শেষ, স্লাইডার পার্টে চলে গেলাম। স্লাইডার পার্টে এই যেখানে এখন স্লাইডার লেভেল 1, সেখানে সে কি বলছে, ক্যারাসোল, ক্যাপশন, ডিসপ্লে নাট, ডিএমডি ব্লক, যেখানে তারা এখানে দেখাচ্ছে। তো আমি এখন এখানে কি করতে পারি, এই জিনিসগুলো কেটে দিয়ে আমরা এখানে কি একটা লেআউট ডিজাইন করতে পারি না? আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে একটা নাম্বার নেই বা একটা ক্লাস নিয়ে দিতে পারি, একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নিয়ে লরেম 200 নিলাম, বড় সড়ো একটা প্যারাগ্রাফ হয়েছে। দেখি তো এই প্যারাগ্রাফটা কোথায় আসে, দেখেন তো প্যারাগ্রাফটা এখানে আসছে না। তাহলে কি আমি এখানে একটা কাজ করতে পারি না, আমি এখানে একটা লেআউট সিস্টেম বানিয়ে আমি এখানে তো পারলে অনেক কিছু এডিশন করতে পারি, সেটাও করতে পারবো। সেটা করার জন্য আমাকে কী করতে হবে, তাহলে আমাকে এখানে ডিজাইন করতে হবে। কি ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমাকে এখন ধরেন একটা কী নিব, এখানে স্লাইস পার্ট নিলাম, ধরেন একটা নাম দিলাম আর কি, স্লাইস পার্ট। স্লাইস পার্ট নিলাম, স্লাইস পার্টের মধ্যে এখন নিলাম স্লাইস কর্ন। স্লাইস কর্নের মধ্যে ধরেন ফর এক্সাম্পল একটা H3 দিলাম, লিখলাম হাই, আমি লিখলাম আই এম, আরেকটা ডুপ্লিকেট করলাম, এখানে আমি বললাম যে এমডি আব্দুল্লাহ। এখানে আমি কি করলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে এখানে লরেম 10। এখন দেখা যাচ্ছে কন্টেন্ট চলে আসছে, তাই না? হাই আই এম এমডি আব্দুল্লাহ, এটা ওকে। এখন আমার দরকার একটা ইমেজ, ফর এক্সাম্পল একটা ইমেজ কোত্থেকে আনা যায়, ধরেন একটা অনলাইন ইমেজ নিয়ে আসি, পিক্সেলস থেকে নিয়ে আসি। ধরেন এটা না, এটা তো ভিডিও। ধরেন এটাই আমার পিক, এটাকে আমি ওই কপি লিঙ্ক নিয়ে আসি, কপি ইমেজ লিঙ্ক। আমি এখন কি করলাম, এই স্লাইস কর্নের পরে আমি এখানে নিলাম ডট slic স্লাইস ইমেজ img সোর্স, দিয়ে দিলাম সোর্স। এখন দেখি কি আসলো মূলত এখানে ডিজাইনটা, দেখেন তো একটা ইমেজ আসছে, কিন্তু এখন লেখা কই। সমস্যাটা হলো ইমেজ যখন বেশি, কি রে ইমেজকে আমরা দুটোটাই সেম নিয়ে নিছি, বাবা হোয়াট এ কোইন্সিডেন্স। চলেন এটা নিই তাহলে। ওকে, এখন একটু ডিফারেন্ট বোঝা যাচ্ছে। তাহলে এখন কি হচ্ছে, ইমেজটার কারণে কিন্তু আমার উপরের কন্টেন্টগুলো ক্যান্সেল হয়ে গেছে। তখন এটা করার জন্য আগে আমাকে দুটাকে পাশাপাশি আনতে হবে। পাশাপাশি কীভাবে আনা যায়, আমরা এই যে মেইন জোনকে যদি আমরা বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কাজ হয়ে যাবে না। এখন বুটস্ট্র্যাপের মাধ্যমে কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স এই কলটা বলতে পারি। সেটা কীভাবে, D-FLEX, এটা যদি আপনি লেখেন না, তাহলে দেখেন অটোমেটিক্যালি ডিসপ্লে ফ্লেক্সের যে কাজটা সেটা সেখানে ইমপ্লিমেন্ট করবে। দেখেন আসছে ঠিকই, বাট দোনোটা কি হয় নাই, এখনও ওই রকম লেভেলে আসে নাই। তার আমাকে এখন কী করতে হবে, একবারে সেন্টার করার জন্য অ্যালাইন আইটেম সেন্টার, এখানে আপনি যদি এটা লেখেন অ্যালাইন হাইপেন আইটেমস, এখানে হাইপেন সেন্টার, সেভ করলেন। এখন যদি একটু খেয়াল করেন দোনোজন সেন্টার লেভেলে আছে। এখন এই দোনোজন তো আবার কি উইথ মেনটেন করতে পারছে না। উইথ মেনটেন করার জন্য কি করতে পারেন, আপনি এই ইমেজটার উইথ কমাই দিতে পারেন। উইথ কীভাবে কমাবেন,
ওই যে আমরা যেভাবে কমিয়েছি, এটার উইথ 100 দেব, এটার উইথ 50-50 করব, তাই না? যেমন আমি এখানে দিলাম এই যে W50, এখানে দিলাম কি উইথ 50। এখন এই যে আমি যেখানে একটা কি করছি W50 দিচ্ছি, এটার যদি আপনি একটু বুটস্ট্র্যাপ চেক করেন যে W50-র আসল অর্থ কি, উইথ 50%, তাহলে এটা কি বুটস্ট্র্যাপ থেকে আসছে, আমি সেটাকে বুটস্ট্র্যাপ থেকে ইমপ্লিমেন্ট করছি। এরপর আরও কি আছে, যেহেতু এটা 50-50 হয়েছে, আমি এখন এটাকে কমায় দিই, যে ক্লাস নেম দিয়ে দিলাম W100। তার মানে W100 মানে কি, W100 মানে হলো উইথ 100%। এখন যদি একটু খেয়াল করেন, আপনার ইমেজটা ছোট হয়ে গেছে, এগুলো সেন্টারাইজ হয়ে গেছে। এখন এইগুলো কি সেন্টার ভাল লাগে নাকি না অ্যালাইনমেন্ট দিলে ভাল লাগে, লেফট অ্যালাইন করলে ভাল লাগবে? তা আমি এটাকে লেফট অ্যালাইন করবো কিভাবে? এই যে আপনি জাস্ট এই স্লাইস কন্টেন্ট এখানে একটা ক্লাস নেম অতিরিক্ত বাড়ায় এডিশন করে দেন, টেক্সট স্টার্ট করে দেন। টেক্সট স্টার্ট মানে কি, ওই যে টেক্সট অ্যালাইন লেফট। যখন আপনি এটা করলেন, দেখেন তো আপনি কি এখন কি আপনার ওয়েবসাইটটাকে এখন আপনি কি করতে পারছেন, কার্যক্রম করতে পারবেন না নিজের মতো করে। তার মানে হলো, স্যার একটা প্রশ্ন ছিল জি স্যার, স্যার হাইট কিভাবে স্যার করবো স্যার, যদি আমরা হাইট কমাতে ওই যে পারি হাইট 25, হাইট 50, কিন্তু প্রবলেমটা হলো হাইট তো ইনফিনিট হয়, নর্মাল হাইটটা কি হয়, ইনফিনিট হয়। তাহলে আপনি উইথ নিয়ে কাজ করলে হাইটটা অটোমেটিক্যালি অটো হয়ে থাকে। যদি ধরেন ফর এক্সাম্পল আমি এটা তো উইথ দিলাম, হাইট তো দিলাম না, তাহলে সে কি করবে, হাইটটাকে অটোমেটিক ধরে নেবে, অটো। ঠিক আছে, মানে তার যতটুকু প্রয়োজন সে ততটুকুকে রেসপন্ড করবে, এটা হলো বিষয়টা আর কি। এখন এখানে বিষয়টা হলো, ঠিক আছে অনেকটুকু কাজ করেছি, এই যে এখানে যে আমার স্লাইডার এখন তো 3টা না, আমার 4টাও লাগতে পারে নাকি, স্লাইডার আমার 4টাও লাগতে পারে। এখন 2 নম্বর স্লাইডারে গেলে তো আবার ওই যে ওইগুলোই দেখতে পাচ্ছি সচরাচর যেগুলো দেখতে চেয়েছিলাম। এখন স্লাইডার 4টা লাগলে কি করতে পারি, আমি স্লাইডার বাড়াইতে পারি, বাড়াতে পারবো না, বাড়াতে পারবো। তাহলে আমি এখন স্লাইডারটা বাড়াই, কিভাবে বাড়াবো? এখন এই ক্যারাসল ইনার নামক একটা অপশন তারা মেক করেছে। ক্যারাসল ইনারের মধ্যে যদি একটু যান, ক্যারাসল আইটেম, এই যে দেখেন ক্যারাসল আইটেম 1, ক্যারাসল আইটেম 2, ক্যারাসল আইটেম 3, তার মানে 3টা। আপনার 4টা দরকার, জাস্ট আপনি এটাকে একটাকে কপি করেন, কপি করে আমি এখানে বললাম, এই যে বলে দেওয়ার পর অ্যাক্টিভটা কেটে দেন। অ্যাক্টিভটা মানে কি, অ্যাক্টিভ মানে হলো এটাই সর্বপ্রথম, এটাই ফার্স্ট থাকবে, এটা বোঝায় আর কি। দেখেন ক্যারাসল 4 নম্বর ক্যারাসল, আমি এখানে বললাম যে আই এম এমডি আব্দুল্লাহ 4, ঠিক আছে। এখন দেখেন ডিফারেন্সটা কি হয়, হাই আই এম এমডি আব্দুল্লাহ 2 নাম্বার, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, এই যে হাই আই এম এমডি আব্দুল্লাহ 4, ফোর্থ স্লাইড। এখন যদি আবার নেক্সট ব্যাকে যাই, এখন তো যাচ্ছে না, যতই ক্লিক করি তার কোনো কি নাই, রেসপন্ড নাই। রেসপন্ড না থাকার কারণ কি, কারণ হলো আমি তার একটা রুল ব্রেক করছি, তাকে 3টা দেওয়ার কথা ছিল, আমি তাকে 4টা দিছি। এখন কথা হলো আমি যে তাকে 4 নাম্বার একটা কি দিছি, অতিরিক্ত ক্যারাসল দিয়েছি। এখন আমাকে এটা কিন্তু ওকে বলে দিতে হবে, এই আমি কিন্তু তোমার উপর কি করেছি, একটা ক্যারাসল এডিশন করেছি, তোমাকে এখন সেটাও আনতে হবে। এখন এটা কিভাবে আনবেন, এটা আনার জন্য আপনাকে এই যে যতই ক্যারাসল আনেন না কেন, উপরে ক্যারাসল ইন্ডিকেটর বা ক্যারাসল, এই যে ইন্ডিকেটর নামক একটা অপশন এখানে থাকে। এখানে আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই এখানে যে বাটন আছে, এই বাটনগুলো ক্যারাসল আইটেম অনুযায়ী চলাফেরা করে, আপনাকে অবশ্যই একটা বাটন এক্সট্রা এডিশন করতে হবে। এবং এখানে এই যে স্লাইড 2 যেটা ডাটা বিএস স্লাইড 2, এটাকে 2 থেকে 3 করে দিলে, আর এখানে স্লাইড 4 করে দিবেন। তার মানে হলো সিরিয়াল, এই যে 0 1 2 3 1 2 3 4, এই মেনটেনটা যদি আপনি করেন, সেভ করলাম, দেখি কাজ করে কিনা। এই যে 1 2 3, দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভও হচ্ছে 4, আবার 1। তার মানে দেখেন আমি এখন চাইলে নিজের মতো করে কি করতে পারছি, নিজের মতো করে টাইম চেঞ্জ করতে পারছি। তো এটা হলো মূলত স্লাইডারের কার্যক্রম। এর উপর আবার আছে, ধরেন এই স্লাইডারের যে এই যে এখানে ইন্ডিকেটরটা, এটা লম্বা চ্যাপ্টা হয়ে আছে, আমি চাচ্ছি এটাকে একটু চতুর্ভুজ করার জন্য। চতুর্ভুজ করতে হলে কী হতে হবে, ইন্সপেক্টরে যান, এটার হাইট উইডথ নিয়ে কাজ করেন। তো হাইট উইডথ নিয়ে কীভাবে কাজ করবো, এই যে আমি এটাকে একটু সরালাম, জাস্ট এখানে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু সে তার সিএসএস যত ইনফরমেশন আছে আমাকে দিয়ে দিবে। এই যে এটা সিএসএস কী করা হয়েছে, এই যে উইথ দেওয়া হয়েছে, এটা হাইট দেওয়া হয়েছে, এটা হাইট 3 জায়গায় যদি আমি এখন 30 দিতাম, তাহলে কি চতুর্ভুজ হয়ে যেত না, এই যে। তাহলে আমি কী করলাম, এই যে এটাকে কপি করলাম, ক্লাস নেমটাকে কপি করলাম, ক্লাস নেমটা কপি করে স্টাইলার সিএসএস চলে গেলাম। এখানে গিয়ে আমি এখন এখানে বললাম যে হাইট 10 বা 15 পিক্সেল, উইথ 15 পিক্সেল,
যথেষ্ট। দেখেন এটা এখন কি হয়ে গেছে, চতুর্ভুজ হয়ে গেছে। এই যে এখন আমার এখানে আবার একটু প্যাডিং দরকার, তাই না, যেটা একবারে সংলগ্ন হয়ে গেছে। আপনাকে তাহলে প্যাডিংটা কোথায় দিতে হবে? প্যাডিংটা কিন্তু আমরা এখানে ক্যারাসেল ইন্ডিকেটরকে দিব না, আমরা দিব আমাদের ডিজাইনকে, আমরা যে ডিজাইনটা ইমপ্লিমেন্ট করেছিলাম এই যে এখানে। তো এই ডিজাইনকে ইমপ্লিমেন্ট করার জন্য এটার স্লাইস পার্টটাই তো মেন, তাই না? এখন আমরা চাচ্ছি শর্টকাট প্যারাগ্রাফ প্যাডিং দেওয়ার জন্য। শর্টকাট প্যাডিংটা কি হবে? এই যে প্যাডিং বটম, তাই না, লিখতে হবে যে আমার নিচে প্যাডিং লাগবে, তাহলে এখানে বলতে হবে প্যাডিং বটম। শর্ট ফর্ম কি লিখতে হয়? পিবি। এটার 5টা সাইজ থাকে, মানে ডিফল্ট আর কি, আপনি চাইলে কাস্টম নিতে পারেন। PB1, PB2, কি করলাম, PB1, PB2, PB3, PB4, PB5। PB5 মানে হলো ওই যে 48 না 50 পিক্সেল প্যাডিং হয় এখানে। আমি PB3 বা PB4 ইউজ করলাম, দেখি তো কাজ করে কিনা। ওই যে দেখেন গ্যাপ হয়েছে এদের মাঝখানে, কত সুন্দর একটা গ্যাপ হয়ে গেছে। এখন আপনি চাইলে এগুলোকে আবার ক্লিক করেন, এগুলো কাজও করছে। এগুলোকে এখন কি আপনি চাইলে ঘুরাইতে পারবেন না, মানে রাউন্ডেড করতে পারবেন না। বর্ডার রেডিয়াস জাস্ট এখানে লিখে দেন BRAD, বর্ডার রেডিয়াস 50%, রাউন্ডেড হয়ে গেছে। কালার চেঞ্জ করতে পারবো, সব করতে পারবেন এখন আপনি চাইলে। এই যে রাউন্ডেড, কালার দিয়ে দিচ্ছেন, কালার দিবেন কি BG, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেন গ্রে, ওই যে গ্রে কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে আপনি সব ধরনের ইমপ্লিমেন্ট করতে পারবেন, কিন্তু সমস্যাটা হলো এখানে যখন গ্রে করছেন সাথে সাথে বর্ডারটা বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে এবার একটু চলেন। কারণ হলো এই যেখানে মার্জিন আছে বোধহয়, না মার্জিন না, এই যে বর্ডার টপ, এরকম কিছু বর্ডার বটম আছে, দেখছেন? এটা কার মধ্যে আছে? এই যে ক্যারাসেল ইন্ডিকেটর ডাটা বেস টার্গেট, এটার মধ্যেই আছে। তাহলে এখন কি করতে হবে, এখানে গিয়ে বর্ডার নান করে দিতে হবে। সেমই তো, তাহলে এখানে বলে দিলাম বর্ডার নান। যখনই কোথাও কনফ্লিক্ট করতেছে আমি সাথে সাথে কি করতেছি, ওটা ধরতেছি, ধরে সেটাকে নান করে দিচ্ছি। এই যে দেখেন এখন এর ডিজাইনটা কি একটু অ্যাট্রাকটিভ হয়েছে, গ্রে কালার যেটা অ্যাক্টিভেট সেটা একটু ডার্ক হবে। তো এই হলো আমাদের কাস্টমাইজ। এভাবে আমরা চাইলে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। আবার এটা কিন্তু অটোমেটিক রান হবে একটা সার্টেন টাইম পরে। এখন আপনি যদি চান যে ভাই আমি এখন টাইম জোনটাও কি করব, মেনটেন করব, যে এটা অনেক স্লো যাচ্ছে, 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর একটা স্লাইড হয়, আপনি চাচ্ছেন না এটা আরেকটু ফাস্ট হবে, সেটার জন্য এখানে কি আছে, আপনি যদি ক্যারাসলে চলে যান, ক্যারাসলের এখানে অপশন তারা দেওয়া আছে যে আপনি এটা করতে পারেন। কি জানি বলে সেটাকে, টাইম ডিউরেশন না কি জানি, টাইম ডিলে। এই যে টাইম অফ ডিলে, ডাটা ভিএস ইন্টারভাল। এই যে এখানে মনে হয় ডাটা বেস ইন্টারভালে যদি আপনি লেখেন যে কতক্ষণ ইয়া হবে, পর স্লাইড হবে, সেটা বলতে পারেন। চলেন ক্যারাসেল আইটেমকে দিই, ডাটা ভিএস ইন্টারভাল দিলাম 100, একটা মান দিয়ে দেখি কি হয়। কিছু হয়েছে মনে হয় না, চলো একটু দেখি। ক্যারাসেল আইটেম টাইম টু ডিলে ইন্টারভাল নাম্বার 5000 পজ হুবার, জিনিস বলে দিছে, বাট ইমপ্লিমেন্টটা কিভাবে হবে, ডাটা বিএস এই যে ডাটাবেস ইন্টারভাল ও ক্যারাসেল আইটেমকে, আমি তো ক্যারাসেল আইটেমকে দিছি না, 1000 কাকে দিছি, প্রথম জনকে দিছি তাই না? এটা মনে হয় সবাইকে কল করলে দেন কাজ করবে নাকি বিষয়টা।
সবাইকে দিতে হবে বোধহয়, চলেন একটু দিয়ে আসি সবাইকে। সবাইকে এক সেকেন্ড দিলাম, চলেন তো দেখি কাজ করে কিনা। না, কোনো রিয়াকশন তো নাই। ডাটা বিএস ইন্টারভাল নট ওয়ার্কিং। চলেন স্ট্যাক ওভারফ্লোকে জিজ্ঞাসা করি। ডাটাবেস ইন্টারভাল এটা এটা দিছে, সে কিন্তু কাজ করতেছে না। যেখানে সে কি বলতেছে, ইফ দ্য কোড bs5 carousel as it is the element database you know then value is used other is to default is 5000 per second but you instead with a value. সেটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে চেঞ্জ করতে বলছে। এই যে একটু কঠিন হয়ে গেল। এখানে তার আরো কিছু দিছে, ডিভাইডে ক্যারাসেল এক্সাম্পল কন্ট্রোলস carousel slide data right. চলুন এই ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করি। এই যে এখান থেকে না নিয়ে বুটস্ট্র্যাপ থেকে নেওয়াটাই বেটার হবে। চলেন database write false. interval 1000 এক সেকেন্ড একবারে প্যারেন্টকে দিয়ে দিছি। এই যে এখন হয়েছে দেখছেন, এখন খুব ফাস্ট হয়ে গেছে, এক সেকেন্ড তো অনেক কম। চলেন 3 সেকেন্ড দিয়ে দিই, একটা এই আইটেম 3 সেকেন্ড থাকবে। প্যারেন্টকে দিতে হবে, চাইল্ডকে দিলে কাজ করবে না আর কি। এই যে বা এখন তো 1 সেকেন্ডই আছে। চলেন তো এটা এখন অফ করে দেখি। পার্থক্য কোথায়? এখানে কি ছিল, ডাটাবেস রাইট ছিল ফলস, মানে রাইডিং পারমিশন সে আপনাকে দিচ্ছিল না। আপনি জাস্ট এখান থেকে ফলস থেকে লিখে দিয়েছেন ক্যারাসল, তখনই সাথে সাথে সে এই জিনিসগুলোকে অ্যাক্টিভেট করে নিছে, ডাটাবেস ইন্টারভালটাকে তারা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট করে নিছে। চলেন এখানে তাহলে এখন এটাকে 3 সেকেন্ড রাখি, এইটাকে 5 সেকেন্ড, এগুলো আবার 3 সেকেন্ড 3 সেকেন্ড। এখন দেখি টাইম জোন সেট করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি 3 সেকেন্ড রাখে কি না। 1 2 3 1 2 3 4 5। এই যে তার মানে কি এখন কাজ করতেছে, ঠিক আছে। তার মানে আপনি এখন চাইলে কন্ট্রোলিং নিজের হাতে রাখতে পারেন। আবার আমি যে বলছি আপনি চাইলে এটাকে মাল্টিপল জোনেও রাখতে পারেন, মানে সেকশন 4-5টাও রাখতে পারেন। ঠিক আছে, চলেন নেক্সটে চলে যাই। স্লাইডার মোটামুটি নিজের মতো কাস্টমাইজ আমরা চাইলে করতে পারতেছি, মানে সিঙ্গেল পেজ ক্লাস স্লাইডার।
এখন বুটস্ট্র্যাপের খুবই ইম্পর্ট্যান্ট একটা থিংস হলো গ্রিড কাকে বলে। গ্রিড, গ্রিড কি জিনিস? গ্রিড মানে হলো আপনি যে ডিসপ্লে ফ্লেক্স করে যে কন্টেন্ট পাশাপাশি আনছেন, এটা অনেকটা একটু বুটস্ট্র্যাপের কাছে মনে হচ্ছে এটা অনেকটা হ্যাজেলমেন্ট, মানে অনেক হ্যাজেল করতে হচ্ছে আপনাকে। এখন বুটস্ট্র্যাপ বললো যে আমি আপনাকে হ্যাজেলে তো রাখতে যাচ্ছি না, ফ্রেমওয়ার্ক আনার উদ্দেশ্য হলো আপনাকে যেন আমি সহজে জিনিসগুলোকে অবজার্ভ করাতে পারি। তার মানে এখন কি সে আরেকটা জিনিস খুবই ইমপ্লিমেন্ট নিয়ে আসলো খুবই সহজে করার জন্য, বোঝানোর জন্য। তাহলে সেটা কি জিনিস? ধরেন ফর এক্সাম্পল আপনার একটা সেকশন আছে এত বড়, ঠিক আছে? বুটস্ট্র্যাপ বললো যে ভাই দেখো আমার থিঙ্কিংটা হলো অনেকটা এরকম, আমি কি করব, আমি তোমার ডিসপ্লেকে 12টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? 12টা ভাগ। মানে এই যে ডিসপ্লেটা আছে না, ধরেন এটাই তোমার উইথ নিয়ে সম্পূর্ণ লেআউট ডিসপ্লে, এটাকে আমি আমার মতো করে 12টা ভাগে ভাগ করব। 1 2 এরকম করে কয়টা ভাগে ভাগ করব? 12টা। ভাগ করার পর তাহলে কি করব, ভাগ করার পর এখন আমি যেটা করব সেটা হলো যে এদের মধ্যে তোমার এখন কয়টা কন্টেন্ট লাগবে এদের মধ্যে আমি এখন কি করব, বিভাজন করব। বিষয়টা কি? ধরেন এখানে আছে মোট 12টা লাইন ফর এক্সাম্পল, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে 12টা আছে, সমান্তরাল হয় নাই, তারপরও 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আচ্ছা আরেকটা লাগবে না, চলেন আরেকটা বক্স বানিয়ে দিই এখান থেকে, যে এলো আমার 12, ঠিক আছে? তো এই হলো আপনার 12টা গ্রিড। মানে ডিসপ্লে মানে বুটস্ট্র্যাপের কথা অনুযায়ী আপনি এখানে কটা ভাগ করলেন? 12টা ভাগ করলেন। এখন আপনি বললেন যে ভাই একটা ডিসপ্লেতে বা একটা লেআউটে আমার লাগবে কন্টেন্ট কয়টা? 3টা। কয়টা কন্টেন্ট লাগবে? 3টা কন্টেন্ট। এখন 3টা কন্টেন্ট নিতে গেলে তাহলে আমাকে এখন কী করতে হবে, এটাকে 3 ভাগ করতে হচ্ছে। 1 ভাগ, পরবর্তীতে আবার 2 নম্বর ভাগ, পরবর্তীতে আবার 3 নম্বর ভাগ। এভাবে তো আমি চাইলে কী করতে পারি, একবারে পারফেক্টলি একটা নিতে পারি। এখন বুটস্ট্র্যাপের থিঙ্কিংটা হলো অনেকটা এরকম। তাহলে তোমাকে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যে তোমার যদি কয়টা কন্টেন্ট লাগবে, কয়টা লাগবে? 4টা কন্টেন্ট লাগবে। তাহলে তুমি এটা কী করবা, 12কে ডিভাইড করে 4টা নিয়ে আসবা। 12 ডিভাইডেড বাই 4, এটা একবারে লেখা ছোট হয়ে গেছে। এই যে 12 ডিভাইডেড বাই কত? 4। এখন 12 ডিভাইডেড বাই 4 করলে তাহলে জনপ্রতি কত হবে? 3, তাই না? জনপ্রতি আনসার হতে কত? 3। এখন সে এটারই ফায়দা নেবে কিভাবে? ধরেন ফর এক্সাম্পল আপনার এখানে আপনি একটা বুটস্ট্র্যাপ স্লাইডের শেষ, স্লাইডারটাকে অফ করে দিই। আমি এখানে বললাম যে একটা সেকশন নিব, সেকশন ক্লাস সার্ভিস ফর এক্সাম্পল, ঠিক আছে? এখন আপনি এখানে কন্টেন্ট দরকার হলো 3টা, তাহলে আমি এখানে কি করতাম আগে, সার্ভিস মেইন, এখানে আমি এখন কি নিলাম, সার্ভিস কন, তাই না? সার্ভিস কন, এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, লরেম নিলাম, হয়ে গেল। আবার এই সার্ভিস কনটাকে কি করলাম, 3টা ডিফাইন করলে 3বার আসবে, যে 3বার আসছে, তাই না? এখন এই 3টাকে পাশাপাশি নেওয়ার জন্য জাস্ট খালি এই যে সার্ভিস মেইনকে ডিফ্লেক্স করে দিতাম, মানে ডিসপ্লে ফ্লেক্স। এখন এখানে কাজটা কিন্তু হয়ে গেছে মোটামুটি, তাই না? এই যে আমার কোনো আর কোনো দরকার ছিল, কিন্তু প্রবলেমটা হয় অন্য জায়গায়। ফর এক্সাম্পল আপনি বললেন যে ভাইয়া আমার এখানে তো 3টা না, আমার এখানে 4টা কন্টেন্ট আসবে, কিন্তু প্রবলেম হলো যে 4টা কন্টেন্ট আসলে এখানে যে 2 নাম্বারটা বা প্রথম যেটা আছে সেটা কি হবে, অন্যদের তুলনায় বড় হবে। 4টা কন্টেন্ট থেকে এই যে প্রথম কন্টেন্ট যেটা, সে একাই 2 জনের জায়গা নেবে। এখন ফ্লেক্সবক্স দিয়ে কি এটা পসিবল? পসিবল, কিন্তু ওই যে আপনাকে বিভিন্ন ধরনের সিএসএস লিখতে হবে, তাই না? তার মানে আপনাকে ফ্রেমওয়ার্কের বাইরে চলে যেতে হবে। আপনি যদি কাস্টম সিএসএস করতে হয় তাহলে আপনি কি ফ্রেমওয়ার্কের মধ্যে আর আছেন? আপনি তো ফ্রেমওয়ার্কের বাইরে চলে গেছেন। এখন আপনাকে সে ফ্রেমওয়ার্কের ভিতরে একটা সার্ভিস দিতে যাচ্ছে, তাহলে সেটা কীভাবে করবে? সেটা হলো আপনাকে এই যে রো কলাম বা বুটস্ট্র্যাপ গ্রিড প্রসেসে করবে। সে আপনাকে বলতেছে ঠিক আছে তোমার 4টা কন্টেন্ট লাগবে, 4টা কন্টেন্ট থেকে একটা কন্টেন্ট বড় লাগবে, তুমি সেটা আমাকে বলবা। ওই একটা ইয়ে আছে না, তুমি আগে আমাকে এটা বলবা না, এরকম আর কি, যে আপনাকে তা আগে বলতে হবে। তাহলে সেটা কিভাবে করবে? সেটা করার জন্য সেম ডিজাইনটাই আপনাকে একটু অন্য ওয়েতে করতে হবে। যেমন এখানে সার্ভিস মেন ছিল, সেখানে এখন হয়ে যাবে রো। কি নেবেন? রো। রো এর পরে এখন আপনি যতগুলো কি নেবেন, ক্লাস নেম নেবেন, সবগুলোতে নেবেন কল, এখানে আপনি নিলেন লরেম। এখন যদি আপনার কয়টা থাকে, 3 4টা থাকে, ধরেন 3টাই নিলাম। 3 নেওয়ার পর সাথে সাথে দেখেন কয়টা আসলো, 3টা কন্টেন্ট পাশাপাশি চলে আসছে।
এখন আপনার চাহিদা হলো যে এই ভদ্রলোককে আমি একটু বড় করব, দেখছেন? বড় করতে চাইলে এখন কি করতে হবে? এখন কত বড় করবেন এটা আপনাকে বলতে হবে। যে তুমি যে কি চাইছো আমার থেকে, যে 3টা কন্টেন্ট চাইছো, আমি তোমাকে কিন্তু 3টা কন্টেন্ট ভাগে ভাগে ইনস্ট্যান্টলি বসায় দিছি। এখন তোমার যদি ডিফারেন্ট চাহিদা থাকে তাহলে তোমার এটা পার্সোনাল ওন, তুমি এটা কি করবা, নিজে থেকে করবা। এখন ডিফারেন্ট চাহিদা থাক মানে কি? ডিফারেন্ট চাহিদা মানে আমার এই যে তোমার এই প্রথম বক্সটা একটু বড় হবে, বাকিগুলো ছোট ছোট হবে। তাহলে এই যেটা ডিফারেন্ট চাহিদা হয়ে গেল না, যে প্রথম বক্সটা বড় হবে, বাকিগুলো ছোট ছোট হবে। তো ডিফারেন্ট চাহিদার ক্ষেত্রে এখন আপনার এখানে কয়টা গ্রিড লাগবে এটাকে ডিভাইড করতে বলছে। যে এটাতে আপনার অর্ধেক লাগবে, তাহলে এটার মধ্যে কয়টা আছে? 1 2 3 4 5 6। তার মানে সে একটা ডিসপ্লের 6 ভাগ তার লাগবে, যে 12 ভাগের 6 ভাগ সে নিবে। তাহলে সেটা কিভাবে দিবেন? কল একটা কি দিবেন, হাইপেন 6। তো যখন আপনি এটাকে 6 দিবেন, সাথে সাথে একটা জিনিস খেয়াল করেন, এটা কি বড় হয়ে গেছে না? এখন বললেন যে ভাই এটা আবার আরেকটু বড় হবে, এটা সবচেয়ে ছোট হবে। তাহলে এটা কিভাবে করবেন? যেহেতু 6 দিয়েছেন, তাহলে এরা আবার কি করছে, নিজেরা নিজে 3 3 ভাগ করে নিছে। তখন আপনাকে এখানে কি করতে হবে? আবার এখানে দিতে হবে 4। তাহলে কি হবে? 10। তাহলে কত হইলো? 10 হয়েছে, আর একে দিব 2, 12। তাহলে তো কি হয়ে গেল, মানে ঝামেলা মিটে গেল। এখন ডিসপ্লের কতটুকু ভাগ কাকে দিবেন সেটাও আপনি চাইলে কল করতে পারেন। এই যে দেখেন, একে দিয়েছেন 6, এই ভদ্রলোক পাইছে 4, এই ভদ্রলোক পাইছে 2। এই যে দেখেন বুটস্ট্র্যাপ গ্রিডটা তাহলে আপনার জন্য কতটা ইজি প্রসেস নিয়ে আসছে, যে আপনি চাইলে আপনার মতো করে কি করতে পারেন, উইথ ম্যানেজমেন্ট করে, কন্ট্রোল করে, তাকে কল করে বলে দিতে পারেন। এই জন্যই আমরা আগামী ক্লাসগুলোতে এই বুটস্ট্র্যাপ গ্রিডের সহায়তা নিয়ে কাজকর্ম করব। গ্রিডটা কি বুঝতে পারছেন? একটু বলেন তো। জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি ভাই। ওকে, তাহলে দেখেন বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে গেল। আগে ফ্লেক্স বক্স দিয়ে কাজ করতেন, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই, এটা সেটা করো। বুটস্ট্র্যাপ গ্রিড দিয়ে আপনি এখন এটাকে অটোমেটিক্যালি করে দিয়েছেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। এটাই হলো বুটস্ট্র্যাপের মজা, যার মাধ্যমে আমি বুটস্ট্র্যাপের কি করব, ব্যবহার করে আমি বুটস্ট্র্যাপের এই ফিচারগুলো ব্যবহার করে আমি আগামী প্রজেক্ট কাজ করব। আবার এটাও খুবই সুন্দর যে বুটস্ট্র্যাপ অটো রেসপন্সিভ, মানে অটো রেসপন্সিভ না, কিছু অতিরিক্ত ইনস্ট্রাকশন দিতে হয়, বাট যতটুকু আপনি কাজ করবেন ততটুকুতে বুটস্ট্র্যাপের আন্ডারে থেকে আপনি রেসপন্সিভ করতে পারবেন। রেসপন্সিভ ডট সিএসএস এর জন্য আলাদা পেজে যাওয়ার প্রয়োজন নাই। এখন কি মনে হয়, সুন্দর আরেকটা ওয়েবসাইট করতে পারবেন না? আগেরটা তো অনেক ইয়া ছিল, ঝামেলা ছিল, মেনটেন করতে পারছেন না, এটা সেটা করতে পারছেন না। তাহলে এখন থেকে কি করতে পারবেন? আপনারা ওয়েবসাইট মেকিং করতে পারবেন। আচ্ছা, আজকে ফটোশপটা দেখাইতে পারলে ভালোই তো। এক সপ্তাহ ছুটি পাবেন, হোমওয়ার্ক একটু বাড়ায় দেওয়া উচিত ছিল। আচ্ছা দেখি, তো মোটামুটি আমরা বুটস্ট্র্যাপ গ্রিড, স্লাইডার, ন্যাপবার কাস্টমাইজ কীভাবে করতে হয়, এই আজকের ক্লাসটা এই 3টা জিনিস বুঝেছি। ঠিক আছে, এরকম শর্টকাট ক্লাস নেম শুধুমাত্র 1টা 2টা না, অনেক অনেক আছে, অনেক অনেক। আপনাকে সেগুলো কী করতে হবে, অবশ্যই বের করে খুঁজে আপনার কাজের যে ক্লাস নেমগুলো আছে সেগুলোকে আপনার মতো করে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, স্যার আমরা কি মানে পরের সপ্তাহ থেকে কি এক সপ্তাহ ছুটি পাইলাম? হ্যাঁ, ঈদ উপলক্ষে তো 1 সপ্তাহ ছুটি। আল্লাহ, ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই রাখি।